বাংলাদেশের মানুষের অ্যাটিচিউডটা হলো যে ওই যে গাড়ির সামনে লিখে রাখছে সবার আগে বাংলাদেশ, আর সবার মনের ভিতরের কথাটা হলো সবার আগে আমি, আমার স্বার্থটা সবার আগে, আমার স্বার্থটা পূরণ হলো তারপরে দেখা যাবে কি হয় না। যে কোনো একটা ঘটনা তাদের সামনে হাজির করে ও খুঁজবে, শোনার সময় থেকে খুঁজবে আচ্ছা এটার ভিতরে আমার কি লাভ, ওর কি কি লাভ দেখা দিচ্ছে ওর ভিতরে, ওইটাকে সে খুঁজে বের করবে আগে। এটার ভিতরে জনগণের স্বার্থ, দেশের স্বার্থ বলে, একটা কমন ইন্টারেস্ট বলে, রাষ্ট্রের স্বার্থ বলে কিছু নতুন ইনফরমেশন সে পাইলো কিনা কোনো আগ্রহ নেই এটাতে। সে ঘটনাটা শোনার সময় এই কান পাতবে যে আচ্ছা এটার ভিতরে আমার কি লাভ আছে, ওই যে একই ঘুরে পেয়েছি আমার কি লাভ। এক ফয়সাল কোথাকার, বাংলাদেশে তো ফয়সালের শেষ নেই, স্বাভাবিক কথা এরকমই হবে। ফয়সাল মাহমুদ কিছু দাঁড়িয়ে রাখছে, এবার এখানে পরিচয় দিচ্ছে তার বাবা বুয়েটের টিচার ছিল, অমুক খালা অমুক মামা 69 মুভমেন্টের নেতা ছিল। এগুলো হলো তার ফেসবুকের পরিচয়। সে ইন্ডিয়া একটা পত্রিকা আছে ওয়াইড নামে, এই ওয়াইড পত্রিকায় রিপোর্ট লিখে। বাংলাদেশে কিছু মানুষের শখ আছে, ঠিক আছে, দেশে তো কেউ চিনে না আমারে, বিদেশের পত্রিকায়। এখন ওটা কি দালালি লেখা লিখলো নাকি তার নাম দিয়ে কেউ দালালি লেখা ছাপিয়ে দিল, ও কিচ্ছু চায় না, বিদেশি পত্রিকায় ছাপায়। বাবা কত বড় ক্রেডেনশিয়াল! এই হলো বাংলাদেশের মানুষের মানসিকতা। দেখেন ওয়াইর নিজে একটা, তাদের ভাষায় এটা একটা লিবারেল পত্রিকা। লিবারেল এই অর্থে যে অন্তত সে মোদির হিন্দুত্ববাদ ফেরি করে না, ঠিক আছে, না করতে পারে, এটার সুবিধাও আছে। এর মালিক অরিজিনালি আমেরিকান সিটিজেন, এখন ইন্ডিয়ান আমেরিকান। কেউ বলে আমেরিকাতে বসেই চালায়, যেহেতু আজকাল অনলাইনের যুগ। কেউ বলে না, ইন্ডিয়াতে মাঝে মাঝে আসে। তো সে ধরনের পত্রিকা, ইট ডাজ নট মিন যে সে ওভারঅল যে একটা ইন্ডিয়ান মাইন্ড, ওভারঅল যে একটা হিন্দুত্ববাদী মন, ওর ভিতরে তো তার বসবাস, ওর ভিতরেই তো তার বড় হওয়া। সো আলটিমেটলি ওখান থেকে বেরিয়ে যেতে পারবে না। এগুলো একটা প্রবলেম। 2 নম্বর প্রবলেম হলো সে যদি নিজেই এমন কিছু লেখে যা হিন্দুত্ববাদের ক্রিটিক করে, তাহলে তো ওকে উল্টা মেরে ধরে মোদি আরো লোক জড়ো করে তাকে মারবে। তাহলে প্র্যাকটিক্যালি এটা ইম্পসিবল। আর কাজের জায়গা থেকে দেখলে এটা কখনোই ওয়াইড এরকম কোন পজিশন না। যেমন ধরে আপনার আফগানিস্তান যখন 21 সালে ইয়েরা চলে যায়, আমেরিকানরা উঠে চলে আসে, তখন এদের একটা সাংবাদিক ছিল দেবরূপা নামে, বাঙালি মেয়ে। তো সে তো পুরো কাভার করছে রয়ের হয়ে, যে প্লেনে গেছে ওটা রয়ের প্লেন, কোনো তো ফারাক পড়ে নাই। এবং আফগানিস্তানে গিয়ে যেই অ্যাঙ্গেল থেকে দেখে জিনিসটা লিখতেছে, এটাই তো ইন্ডিয়ার হিন্দুত্ববাদী অ্যাঙ্গেল। ওই সময় ইন্ডিয়ানরা যেরকম ভাবে তালেবান বিরোধী হয়ে গেছিল, যেটা এখন ঠিক উল্টা। তালেবানরাই এখন ইন্ডিয়ান কেন, রদের সবচেয়ে ক্লোজেস্ট ফ্রেন্ড হলো তালেবান। এখন বাংলাদেশের সেই তালেবান ভক্তদেরকেও আমি দেখি না, তারা কই এখন। যে তালেবান এখন ইন্ডিয়ান ফরেন পলিসির ক্যারিয়ার হোল্ডার, এই যে টিপিপি, তালেবান পাকিস্তান, এটা কারা? এটা ইন্ডিয়া আফগানিস্তানের তালেবানের সাপোর্টেড অ্যান্টি পাকিস্তানি মানে রয়ের লোক, এবং রয়ের টাকা রয়ের অস্ত্র দিয়ে তারা কাজ করে। তাহলে ইন্ডিয়ান জিনিসটাই তো এরকম। এবং এই রিপোর্টিং তো ওয়াইড করে গেছে তালেবানের আমলে 21 সালে, 21-22 সাল দিকে। সেখানে সে লেখে না, আমাদের ফয়সাল মাহমুদ আবার একটা পত্রিকায় লেখে না, অনেক পত্রিকায় লেখে। বাবার এই অনেক পত্রিকা লিখলে আর একটা পত্রিকা লিখলে ফারাকটা কি? ওই পত্রিকা যেমন আল জাজিরার প্রবলেমটা হলো যে তাদের পক্ষে বাংলাদেশে একটা স্টেশন সাংবাদিক রাখা সম্ভব না, হচ্ছে প্রথম সমস্যা। ফাইন্যান্সিয়ালি এত গেইন করে না যেখানে তার লোক রাখা যায়, ফলে এখান থেকে কেউ কোনো খবর পায় না তারা। তো এখন এটা ফয়সাল মাহমুদ টাইপের কেউ যদি একটা কিছু দেয়, তার তো বাংলাদেশ সম্পর্কে কোনো ধারণা নেই, বলে যাই দেয় তাই একটা নতুন অ্যাডিশনাল জিনিস দেওয়া হলো, এখান থেকে তারা দেখে। ফয়সাল মাহমুদের শখ হলো এটা। আচ্ছা, অন্য কথা মেলা বলেছে, আসল কথা আসে এখন। ফয়সাল মাহমুদ একটা লেখা দিয়েছে, এই একটু আগে দিয়েছে, 1 ঘন্টা হয়নি বোধহয়, ওয়াইড পত্রিকায় লিখছে, হোয়াই তারেক রহমান উইল প্রবাবলি গো টু দিল্লি। তারেক রহমান সম্ভবত শেষ পর্যন্ত দিল্লিই যাবেন। দেখেন ভিতরে আর্গুমেন্ট কি, এই যে এখন টানা হেঁচড়া চলছে, ত্রিবেদী দেখা করতে পারছেন না, দেখা করলেও কি হবে, হাত পা ধরে কি মাপ চাওয়া যাবে? আচ্ছা তারেক রহমান হাতে না হয় আমরা
খলিল রহমানের মাধ্যমে ত্রিবেদীর একটা বৈঠক হয়েছে, আজকে দেখা হওয়ার কথা, অন্তত 2 মিনিটের জন্য হলো তারেকের সৌজন্য সাক্ষাৎ একটা দেওয়ার কথা। এই পর্যন্ত ত্রিবেদী ঢাকায় আসার পরে তারেকের সাথে তার সাক্ষাৎই হয়নি। তো সেই সুযোগ কি সে পাবে? এগুলো নিয়ে চিন্তা আছে। সেখানে সে লিখতেছে তারেক রহমান শেষ পর্যন্ত দিল্লি যাবেনই সম্ভবত। কেন? আগে মেন হেডলাইনটা বলে দিই। কেন তার এরকম মনে হচ্ছে? মনে হচ্ছে ওই আবার সেই পুরানো আলাপ। হাসিনা আমলে একটা আলাপ ছিল না, আপনি আপনার পড়শি বদল করতে পারেন না, আপনার নেবার কে হবে এটা তো আপনি ডিসাইড করতে পারেন না। এগুলা গাধাদের বক্তব্য, যারা তেল মারতে চায়, পা ছাড়তে চায়, তাদের বক্তব্য এটা। পড়শি কে হবে এটা আমি ঠিক করতে পারলাম না, তো ডাজ ইট ম্যাটার? আমি পড়শিকে এখন গায়েব করে যেচ্ছে তার পায়ে সেটে তার ঘরে গিয়ে তার ডঙ্গে বসবো, এটা দরকার? আচ্ছা, এটা ইমাজিন করেন তো, ঢাকার আজকালকার ফ্ল্যাটে কয়টা লোক, তার চারপাশে কয়টা ফ্ল্যাটে কে কি আছে, কে কি করে, এটা বলতে পারবে? ও তো বাসার কর্তা ব্যক্তিটাই কি করে জানে না, কয়টা মেম্বার আছে তাই জানে না। তাহলে কোন নেবারের কথা বলতেছেন? কোন পড়শির কথা বলতেছেন আপনি? খাতির করা পড়শি, পড়শি মানেই খাতির করা পড়শি না, বিনা খাতিরের পড়শি এটা পসিবল আজকে? তাহলে প্রথম চোটে এটা আলাপ যে আমার পড়শি আমি নির্ধারণ, এর মানে হলো হাসিনার দালালি, যে আপনি ইন্ডিয়ান দালালি না করে পারবেন না, এটি হাসিনা বলতে চাচ্ছে। তো সেই ধরনের আর্গুমেন্ট তার। কেন না, যেহেতু বাংলাদেশের নদী দিয়ে আমরা কানেক্টেড, তাহলে আমরা অন্তত পদ্মা নদীর পানির জন্য তারেককে তো ইন্ডিয়া যাইতে হবে। এটা গাধা, বিশাল রকমের গাধা, এমনিতেই নিজেই লেগে রাখছে। তার পেশা ছিল নাকি আইটি, এখন সে সাংবাদিক হয়ে গেছে। আরো মারাত্মক কাণ্ড, ইনুস নাকি তার আমলে তাকে প্রেস সেক্রেটারি বানাইছিল ইন্ডিয়াতে, বাংলাদেশের প্রেস সেক্রেটারি। বুঝছেন? এই গাধা, এই গাধা বলতেছে বাংলাদেশের পানির জন্য হলো ইন্ডিয়া যাওয়া দরকার। এই গাধা জানে না ইন্ডিয়ার ফরেন পলিসি হলো তার 1 ফোঁটা পানিও কাউকে দিবে না। এটা হলো প্রথম কথা। সেকেন্ড কথা হলো গঙ্গার পানি ওই একবারই পাওয়া গেছিল 96 সালে। কেন? কারণ 96 সালে সরকার আসছিল টেম্পোরারিলি, দেবগৌড়ার গভর্নমেন্ট বলে, দেবগৌড়া অন্ধ্রপ্রদেশে, অন্ধ্রপ্রদেশে সম্ভবত, মানে না কংগ্রেসে না বিজেপি একটা গভর্নমেন্ট আসছিল, এবং তার সাপোর্টার ছিল যে কোয়ালিশন গভর্নমেন্ট, দেবগৌড়া, চন্দ্রশেখর, জ্যোতি বসু, মূলত জ্যোতি বসুর আগ্রহের কারণে পানি পাইছিল। সো এটা তো অফ ট্র্যাক। হিন্দুত্ববাদী বিজেপি, হিন্দুত্ববাদী কংগ্রেস কোনোটাই ক্ষমতায় নাই তখন, এই ফাঁক দিয়ে এটা ঘটতে পারছিল। আচ্ছা, ঘটে কি শেষ হয়েছে? না, ঘটার পরে এখন পর্যন্ত চুক্তিতে যে লেখা আছে সেই পানি দেয়? উত্তর হচ্ছে না। আপনি ইন্ডিয়া চিনেন? ফয়সাল মাহমুদ ইন্ডিয়া চিনেন? দালালি করতে আসছে। দালালি করতে গেলে অন্তত ইন্ডিয়া করতে চিনতে হবে, যার দালালি লইছেন তাকে চিনতে হবে না? আপনি স্যার বুঝলেন না, তাই নিয়ে কথা বলতে আসছে। আপনি কি জানেন তিস্তা নদীর পানি দেওয়ার জন্য চুক্তি হয়েছিল, চুক্তি করার কথা ছিল 2011 সালে। এইটাই যখন বাংলাদেশকে ইন্ডিয়াতে তুলে দেওয়া হলো 111-এর ভিতর দিয়ে, তারপরে ইন্ডিয়ার জন্য যে আমরা এত দালালি করে দেবো, ইন্ডিয়াকে তো কিছু একটা দিতে হয়, নাহলে দেখে খারাপ লাগবে। তারই চুক্তি হিসেবে তিস্তার পানি দেওয়ার কথা, মনমোহন সিং এর ঢাকার আসার কথা। মনমোহন সিং আসছে ঠিকই, মনমোহন সিং এর সাথে মমতা আসে নাই। কেন? কারণ মমতা আসার আগে মমতার কাছে তৎকালীন ইন্ডিয়ান পররাষ্ট্র সচিব গেছিল, গিয়ে বলছিল যে আসেন একটা দুনপুন চুক্তি করি, তিস্তা পানি দিব বললা। তো মমতা বলে না, তিস্তা পানি তো আপনি দিতে পারেন না, তিস্তা আমাদের দরকার। এ আবার আর এক গিয়ে, মানে আমাদের প্রয়োজন মিটার পরে যদি পানি থাকে তাইলে আমরা দিব বাংলাদেশকে। এই অবস্থানের লোক হলো তৃণমূলের মমতা। খবর নিচ্ছেন এগুলা? ফয়সাল সাহেব গাধা, আপনি একটা গাধা, আপনি এগুলা খবর নেবেন করতে। সেই জন্য সচিব এসে বলতেছে আমরা তো পানি দিব না, একটা চুক্তি করে আসলে অসুবিধা কি? মমতা বলতেছে না, আপনারা আমার কান্দে, মানে মমতার আসার কথা ছিল মনমোহন সিং এর সাথে, সে বলতেছে আপনি ওখানে আমারে নিয়ে যাবেন, পরে পানি দিবেন না, মানুষের তো আমার ধরবে, আমি কেন যাবো? এবং ফাইনালি মমতা আসে নাই, এবং এই খবর ইন্ডিয়ার পত্রিকায় ছাপা হয়েছিল। এগুলো জানেন? ফয়সাল মাহমুদ জ্ঞানী মানুষ, ইন্ডিয়া বুঝেন। আপনি একটা আস্ত দালাল, আস্ত দালালেরও কিছু যোগ্যতা লাগে, ওটাও আপনার নাই। আপনি এমনই দালালের দালাল। না ওয়াইর পত্রিকাটাকে চিনছেন,
না যে নিজেকে চেনেন, না যে সাবজেক্ট নিয়ে কথা বলতেছেন এই সাবজেক্ট নিয়ে কি বলতে হয় তা আপনি জানেন। প্রথম কথা হলো ইন্ডিয়ার কোনো পানি দিবে না। দ্বিতীয় হলো যতগুলো চুক্তি হয়েছে এই পর্যন্ত, এবং তৃতীয় কোনো চুক্তি হবে না। চতুর্থত আপনি গাদামের জন্য বলে রাখি, এই যে বলতেছেন তারেক যাবে ওখানে, কেন যাবে? ওটা ঠিকই আছে, বিমস্টেকের প্রতিনিধি হিসেবে গেলে খারাপ। অথবা ধরেন উনি তো ব্রিক্স এর মেম্বার না, এটা ফুটনোটে বলে দিয়েছে। আপনি আবারও গাধা আসলে। হাসিনা যায় নাই ইয়ে হিসেবে, G20 মেম্বার হিসেবে, G20 মিটিং এ মেম্বার হিসেবে না। এগুলা হলো ইন্ডিয়ার দেখানোর চেষ্টা যে সে এখনো এই এলাকা, এই রিজিয়নের মালিক হলো সে। ফলে এই রিজিয়নের কোনো মিটিং যদি হয় ইন্ডিয়াতে, তাহলে এখানে সে ইন্ডিয়ান বাংলাদেশের মতো লোক দুই একটা সামসারে ডাক দেয়, দিয়ে বাইরের দুনিয়াকে দেখায় সে কত বড় কথা। তো আমরা ব্রিক্স এর মেম্বার না, আমরা যাবো কেন? আর যদি যেতেই হয় চীনের রিকোয়েস্টে আমরা যাব। আপনি কি দেখেন নাই যে এবার তারেকের চীনে যাওয়ার আগে কেন আমাদের খলিল সাহেব রাশিয়া গেছিল কেন? আপনারা দেখেন নাই, জানেন না? কারণ ওখানে গিয়ে মেম্বারশিপের ফর্ম ফিল আপ করতে হয়। ব্রিক্স এর আসল মেম্বার রাশিয়া এবং চায়না, বাকিরা ফাও। সিম্পলি একটা কথা দেখলেই বোঝা যাবে। রাশিয়া ইকোনমিক, ইভেন রাশিয়াও না, ম্যাটার করে না। রাশিয়া ইকোনমিক দিক থেকে কি মাটির নিচে তেল গাছ তুলে ব্যস্ত আছে, নিজে প্রডিউস করে না, নিজে প্রডিউস করে তাকে এক্সপোর্ট করে এরকম কেউ এক অস্ত্র ছাড়া কিছুই না। এগুলো রাশিয়া। ইন্ডিয়া, এটার কথা কি বলবো, ও তো এখন ন্যাশনালিস্ট ইকোনমি চালায় বেড়াচ্ছে, স্ট্যালিনের যেটা শিখাই দেওয়া। এই অসল মালটা এই হিন্দুত্ববাদ দিয়ে সে চালিয়ে দিতেছে। মানুষের তুলে দেওয়া ওই উচ্ছিষ্ট দুই একটা টোকাই খাইয়া মনে করছে আমেরিকান উচ্ছিষ্ট যদি আরেকবার পাওয়া যায় তাহলে আরেকবার বাংলাদেশকে টোকাই খাবো। তো আমেরিকা আর আসবে না, আর আমেরিকার সেই যুগও নেই, সে ক্ষমতাও নেই, সেই মরুদ্দ নেই, বেড়ে গেছে। আরেকটা আছে ধরেন সাউথ আফ্রিকা, মেম্বার হয়েছে কেন? ওটাও তাই, মাঠের নিচের ইয়ের খনিজ দ্রব্য দিয়েছে দেয়। তাহলে ব্রিক্স এর মেইন মেম্বার গুলো এরকম, এক চায়না ছাড়া কেউ নেই যার কোনো অর্থনৈতিক ভিত্তি আছে, মাটির নিচের সম্পদ বেচা ছাড়া। আর কিছু খবর নিয়েছেন এগুলা? তাহলে যেটা ম্যাটার করে ব্রিক্স এর মেম্বার হওয়ার জন্য, কি আসিয়ানের মেম্বার হওয়ার জন্য, RCEP এর মেম্বার হওয়ার জন্য, সেটা চায় না। খবর নিয়েছেন এগুলা? নেন নাই। কি বললে ইন্ডিয়াটা খুশি হবে, ওটা ভালো শিখছেন কিন্তু ফয়সাল সাহেব আপনি, এবং সেইটা বুঝে আপনি এর মধ্যে একটা চালাই দিয়েছেন কথাবার্তা। মানে ওই আমার কি লাভ এবং আমি দালালির তো ওস্তাদ, ওই সবই শেষ পর্যন্ত একটা মানুষ নয় আর কি, বিউখোর। এবং এটার ভিত্তিতে আপনি দেখাইতে চান যে আপনি কত জ্ঞানী। এই যে বললাম যে আমাদের পাশে যারা আছে, আমি যেমন আমি নিজে জানি না আমার ফ্ল্যাটের চারপাশে কারা আছে, কার কি পেশা আমি তাও জানি না, ফ্যামিলি মেম্বার কে আমি জানি না, লিফটে দেখলেও চিনি নেই কয়তলার লোক। তো ফলে এগুলা, এটা উদ্দেশ্যমূলক ভাবে বলা যে পড়শি এটা আমি ঠিক করি না, ঠিক না করলে কি হবে? পড়শিকে গায়ে পড়ে আমাকে মাখাইতে হবে, গায়ে পড়ে কথা বলতে হবে, এমন কোন দরকার আছে? তাহলে যারা দালালি করতে চায় তারা এই কথাগুলো বলতেছে যে নেবার কখনো অপশনাল হয় না, আমার ইচ্ছা অনুযায়ী হয় না। এই ছেলে ভাবতেছে এগুলো কথা লিখলে ইন্ডিয়া খুব খুশি হবে, এইটা একটা ভিউ হবে। ওর তো আগে ঠিক করতে হবে তার ভিউ কারা হবে, ভিউয়ার কারা হবে, ইন্ডিয়া না বাংলাদেশে? এটা তো ঠিক নেই। দুই, এমন কোন ভাবে কি লিখতে পারবে যে দুদিকে ভিউ হয়? এত জ্ঞান বুদ্ধি তার নাই। তিন, আপনার কিছু পলিটিক্যাল ধারণা থাকতে হবে, ইন্ডিয়া সম্পর্কে জানা থাকতে হবে, গ্লোবাল পলিটিক্স সম্পর্কে কিছু ধারণা থাকতে হবে, অন্তত ফ্যাক্টস গুলো সম্পর্কে। এই যে আমি 11 সালের ফ্যাক্টস বলতেছি, আমি তো কিছু দেখেও আসিনি এখন। এরকম কোন ফ্যাক্টস আপনার জানা থাকতে হবে। আপনার একটা মূল্যায়ন থাকতে হবে, ইন্ডিয়ান পানি দেওয়ার সম্পর্কে মূল্যায়ন কি। ওকে, ফোর্থ কথা শুনেন এখন, কেন বায়োলেটারাল দিবে না ইন্ডিয়া? বায়োলেটারালি দাওয়াত করবে না বাংলাদেশকে, মানে তারেককে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দাওয়াত করবে না। সে কেন করবে না? এটাও তো কখনো খেয়াল করে দেখেন না আপনি ফয়সাল সাহেব, আপনি যে গাধা একটা। আপনি মনে করেন দেখা করলে দেখা করার দিনই আলাপ হয়? এটা হলো গাধাদের বক্তব্য। এই যে অন্তত পক্ষে 1 মাস আগে বা তারও আগে দেখা করতে গেলে সামিট যেটাকে বলে, মানে দুই রাষ্ট্র সরকার প্রধানের মুলাকাতের সময় কি কি নিয়ে আলাপ হবে সেই বিষয়টা আগেই হয়ে যায়। মুলাকাতটা হয় আসলে ফর্মালিটিস মাত্র, ওই দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণাটা হয়, আর এটা নিয়ে কথা চলতেই থাকে আগের 2-3 মাস ধরে।
তাহলে বাংলাদেশের সাথে বাইলেটারাল এই যে যা কিছু সমস্যা এগুলো নিয়ে আলোপ হয়েছে, হয় না। তাহলে বাংলাদেশকে তারা বাইলেটারাল দাওয়াত করবে কি করে? শুধু তারেককে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দাওয়াত দিবে কি করে, এটা চিন্তা করছেন? আপনি করতে পারবেন না, আপনি গাদা, এটা আপনার সাবজেক্ট না। আপনি না পলিটিক্স বুঝছেন, না ডিপ্লোমেসির কোনো খবর রাখছেন। কাকে দেখে তাকে ধরে কি ওই যে ওয়াদ্দার মালিকটাকে ধরে হয়তো ইউনূসের আমলে ইন্ডিয়ান প্রেস সচিব হয়ে গেছে। তাহলে তো দরাদরি দিয়ে হয়েছেন, আর দরাদরিতে ধরলে আপনার কি রাজনীতি বোঝা হয়ে যাবে? আপনি ভাবতেছেন আপনি ইংরেজি লিখতে পারেন, তাইলে আপনি সাংবাদিক। একটা সত্য, আসলে 70-এর দশকে, ইভেন 80-র দশকে সাংবাদিক নেওয়া হয়েছে তাদেরকে যারা কবিতা লিখতে পারে, বুঝছেন? দুইটা ক্রাইটেরিয়া, প্রগতিশীল কিনা। না না না, পত্রিকার ভেতরে ইসলামী লোক ঢুকাইলে তো মুশকিল। সংবাদ তো আর সেকালে প্রগতিশীল মানে 1 নম্বর হলো সংবাদ, আর উল্টা দিকে ছিল ইত্তেফাক। ইত্তেফাক সংবাদের যুগের কথা বলছে, পুরা এরশাদের আমল এটাই ছিল, সত্য তো বটেই। ফলে সেই সময় সাংবাদিক মানে হলো প্রগতিশীল হইতে হবে আর কবিতা লিখতে পারতে হবে। এই বুঝছেন ক্রাইটেরিয়া কি? জার্নালিজম জও জানতে হইতো না, তা আপনি জানবেন কর্তিকা। এরপরে তো পুরো হাসিনার যুগে কে কত তেল মারতে পারে, কে কত চামচামি করতে পারে, এটাই ক্রাইটেরিয়া জার্নালিস্ট হওয়ার জন্য। তা আপনি তো ওই চক্রে আছেন, এই জন্য তো আপনি সহজেই বাংলাদেশের প্রেস সেক্রেটারি হয়ে গেছে। প্রেস সেক্রেটারি হয়ে গেলে তো বাই ডিফল্ট আপনি এবার জার্নালিস্ট হয়ে গেছে। কি আরাম না, কি সহজ না? এই হচ্ছে বাংলাদেশের জার্নালিস্ট হওয়ার পদ্ধতি। কি বলবো, এগুলা গাদা গাদা পিঠায় মানুষ করা যাবে? আপনার কথা মেনে নেওয়া যেত অ্যাজ এ প্রবাবলি, কিন্তু আপনি এমন গাদার মতন আর্গুমেন্ট দিতেছেন, আমাদের নেবার হয় না নিয়ে আমরা যাবো কোথায়, আমরা কি পরিবেশ বন্ধ করে দেবো? এমন বেয়াদবি কথা লিখছে এখানে, নদীর প্রবাহ কি বন্ধ হয়ে যাবে, উল্টো দিকে চলে যাবে? চিন্তা করেন, ইন্ডিয়া যদি পানি না দেয় তো কি হবে? দেখা করলে পানি দিবে? আপনি জানেন নিশ্চিত আপনি? আর কত কাদামি দেখাবেন এগুলি? ইন্ডিয়া মানুষ খুশি হবে বাংলাদেশ যদি যায়। কেন খুশি হবে ওটা জানেন? খুশি হবে মোদি যে প্রবলেমে পড়ছে এখন, সেইটা হলো যে হাসিনার চেলাগুলা, ঝালর গুলা বাংলাদেশে ওয়েট করে বসে আছে হাসিনা আসবে, মোদির বিরাট ক্ষমতা, হাসিনাকে পাঠাই দিবে আবার। কিন্তু মোদি কোনো কারিশমা দেখাইতে পারতেছে না, মোদির যে বাংলাদেশের উপরে কোনো প্রভাব আছে তা দেখাতে পারছে না। ফলে তারা বারে বারে প্রশ্ন করছে, কি হুজুর কি করলেন? কইলেন তো মেলা কিছু, দেখি না তো কিছু, আপনার তো কোনো কথা শোনেন না তারেক মিয়া। এই কথাটা ঢাকার জন্য মোদির দরকার যে সে তারেককে দাওয়াত করে আনছে। কথা বুঝেন কিছু? সাংবাদিকতা, ইনফরমেশন বুঝেন? একটা ইনফরমেশন রিড করতে হয় কেমনে আপনি জানেন? তাহলে মোদির তারেককে দরকার এই জন্য, হাসিনা টাইপের এই চামচাগুলারে খুশি করার জন্য, হ্যাঁ আমি এখনো বাংলাদেশের উপর প্রভাব রাখি, এর বাইরে অন্য কিছুই স্বার্থ নাই। এই যে বাংলাদেশের সকল সাংবাদিকতা তুষার টাইপের যতগুলা গাধার দালালিরা বসে আছে, এখনো ওৎপেতে বসে আছে, এখনো বসুন্ধরার দোকানটা বন্ধ হয় নাই, ভাবতেছে এটা আবার চালু হবে, বাংলা ট্রিবিউন আবার খুলে যাবে। এই অপেক্ষা করে যারা বসে আছে তাদের মুখে কথা জুগানোর জন্য মোদি চাচ্ছে যে তারেক অন্তত একবার আসুক, একবার আসলে এইটা দিয়ে আসে কয়েক বছর চালাই দিবে, হ্যাঁ আমার এখনো বাংলাদেশের প্রভাব আছে। সো এই জন্য সেই কথাগুলো বলতেছে। আর সেই চক্রের ভিতরে পড়ছে হাসান, মানে কি বলবো, হাসান মাহমুদ লোকগুলোই কি এরকম, না এটা ফয়সাল মাহমুদ মাহমুদ এরকম, জানি না আসলে কি বলবো এগুলা। দেখেন কাদামি দিয়ে আর কয়দিন জার্নালিস্ট হিসেবে নিজের পরিচয় দিতে পারে। থ্যাংক ইউ।